আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্বাধীন ভাইয়া প্লিজ আমার হাতটা ছাড়ো, খুব ব্যথা লাগছে তো। আমার হাতটা মনে হয় ভেঙেই যাবে। প্রচন্ড ব্যথায় মুখ চোখ কুকড়ে নিয়ে বলল ছোঁয়া। তার হাত দুটো পেছনে বেঁকিয়ে স্বাধীন ধরে আছে। এটাই তোর প্রাপ্য। খুব ব্যথা লাগে না? লাগুক, মরে তো আর যাস না। কেন আসিস তুই আমার সামনে? হাত দুটো আরো শক্ত করে ধরে বলে স্বাধীন। বড় আম্মুই আমাকে আসতে বলেছে ভাইয়া, তোমার ময়লা জামা কাপড়গুলো নিয়ে যেতে। বলেই কেঁদে দিল ছোঁয়া। এতক্ষণে ওর হাত দুটো ছাড়ল স্বাধীন। মা বলল আর তুই চলে এলি? তোকে না বারণ করেছি আমার রুমের আশেপাশেও যেন আসিস না। এরপর যদি আর কখনো দেখি আরও খারাপ কিছু হবে। বলেই হনহন করে রুম থেকে বের হয়ে গেল স্বাধীন। ছোঁয়া নিচের হাত দুটোর দিকে একবার করুণ চোখে তাকালো। যেই জায়গাটায় স্বাধীন ধরেছিল একদম কালশিটে পড়ে গেছে। ও ফর্সা হলে হয়তো লাল দেখাতো, কিন্তু শ্যামলা হওয়ায় পুরো জায়গাটা কালো হয়ে গেছে। বড় হবার পর থেকেই স্বাধীন ভাইয়ার এমন অত্যাচারে অভ্যস্ত হয়ে গেছে ও। স্বাধীন ভাইয়ার মার খেতে বিশেষ কোনো অপরাধ করতে হয় না ওকে। সামান্য পান থেকে চুন খসলেই তার কপালে চোটে এমন অত্যাচার। তার দাদির করে যাওয়া একটি ভুলের জন্যই ছোঁয়ার আজ এমন পরিণতি। বড় আপু আর বড় আম্মা যথেষ্ট ভালোবাসে ওকে, কিন্তু একমাত্র ছেলে স্বাধীনকে হাজার শাসন করেও মানাতে পারে না মিস্টার আলম চৌধুরী আর শাহানা বেগম। হাত দুটোতে একটু পানি দিচ্ছিল ছোঁয়া। এমন সময় নিচ থেকে শাহানা বেগম ডাকেন ওকে। যথাসম্ভব ওড়না দিয়ে ঢেকে নিচে যায় ছোঁয়া। বড় মা দেখতে পেলে শুধু শুধু বাড়িতে আবারও অশান্তি হবে, তার চেয়ে না জানাই ভালো। হ্যাঁ বড় মা, বলো, কিছু বলবে? স্বাধীন কি আজও কিছু বলেছে তোকে? সত্যি করে বল। গরম চোখে তাকিয়ে বলল শাহানা বেগম। না না বড় মা, ভাইয়া আমাকে কিছু বলেনি, তুমি শুধু শুধু ভাবছো। তাহলে ও এমন করে হনহন করে বের হয়ে গেল কেন? কি জানি, হয়তো ভাইয়ার কোনো জরুরি দরকার আছে বড় মা। আমতা আমতা করে বলে ছোঁয়া। দেখ, আমার সাথে একদম মিথ্যে বলবি না। আমি তোকে চিনি, আমার ছেলেকেও চিনি। ও কি তোর গায়ে আজও হাত তুলেছে? না বড় মা, তুমি চিন্তা করো না তো। দেখ ছোঁয়া মা, অধিকার কেউ যেচে দেয় না। নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়। কাঁধে হাত রেখে বলল মিসেস শাহানা বেগম। ছোঁয়া শুধু বড় মার কথায় মাথা নাড়িয়ে সায় দিল। কিন্তু এ যে কোনো দিন সম্ভব না তা ছোঁয়া জানে। যেই স্বাধীন ভাইয়া ওকে সহ্য করতেই পারে না, সে আবার দেবে ওকে অধিকার? এ যে হাস্যকর। কিন্তু এই বয়সে সে বড় মা বড় আব্বুকে কষ্ট দিয়ে কি লাভ? তাই তো যতক্ষণ না ওনারা নিজে থেকে দেখতে পান তার আগে স্বাধীন ভাইয়ার অত্যাচার সম্পর্কে কিছুই বলে না ছোঁয়া। ওনারা কি ওকে কম ভালোবাসেন? ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকেই ওনারাই মানুষ করেছে ছোঁয়াকে, কোনো অভাব বুঝতে দেয়নি। এসব ভাবতে ভাবতে বড় মার সাথে রুটি বেলছিল ছোঁয়া। হাতে ধরে সব কাজ ওকে শেখান শাহানা বেগম। পরবর্তীতে সব কাজ তো ওকেই করতে হবে, তাই তো এখন থেকেই শিখে থাকা ভালো। এই ছোঁয়া, তোর আজ কলেজে যেতে হবে না? এখনো রান্নাঘরে আছিস কেন? যা, দুটো রুটি খেয়ে কলেজে যা। ঠিক আছে বড় মা, আমি যাচ্ছি। বলেই উঠে যায় ছোঁয়া। বড় মার হাতে হাতে একটু কাজ এগিয়ে দিতে ভালোই লাগে ছোঁয়ার। খুশিতে কত বড় মার মুখখানি দেখলে ওর মায়ের মুখশ্রী ভেসে ওঠে। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় ছোঁয়া। বাড়ির ভেতর থেকে ভেসে আসে শাহানা বেগমের নিরলস বকবকানি। হয়েছে, ছেলেটা এমন বেয়ারা। একই কলেজে যাস দুজন, একই বাড়িতে থেকে। মেয়েটাকে একটু সাথে নিয়ে গেলে কি হয়? বুঝি না বাপু, এদের জ্বালায় আমিই পাগল হয়ে যাব। ছোঁয়া বেরিয়েই গিয়েছিল, কি জানি ভেবে আবার বাড়ির ভেতরে এসে পেছন থেকে জড়িয়ে ধরে শাহানা বেগমকে। তোমায় শুধু পাগল বানাবো না শাহানা বেগম, একেবারে পাবনা পাঠিয়ে দিব, তারপর শাকচুনিদের দিয়ে তোমার চুল ছিঁড়িয়ে দিব। দাঁড়া রে বাদর মেয়ে, আজ তোর পিঠে লাকড়ি ভাঙবো। বলেই ছোঁয়ার চুলটা টেনে ধরে শাহানা বেগম।
আহা বড় মা, চুল ছেড়ে দাও বলছি। চুলগুলো এলোমেলো হয়ে যাবে তো, তাহলে আর কোনো ছেলে তাকাবে না এই সোয়ার দিকে। তাহলে তো আরো এলোমেলো করব। আমার বাড়ির জিনিসে অন্য লোকের বদনজর, বদমাইশ মেয়ে। ছোঁয়া শাহানা বেগমের হাতটা ছাড়িয়েই মুখে ভেঙচি কেটে দৌড়ে চলে গেল। ওদের মা মেয়ের এমন দৃশ্য ড্রয়িং রুম থেকে দেখেই চোখ জুড়ালো আলম চৌধুরী। প্রতিদিন লেগেই থাকে এমন, এসব খুনসুটি যেন আর শেষ হয় না। ছোঁয়ার এমন দুষ্টুমিতে শাহানা বেগমও যে সেই আগের মতো কিশোরী হয়ে যান তা খুব খেয়াল করে আলম চৌধুরী। দেখেছো তুমি, দেখেছো তোমার মেয়েটা কত পাজি হয়ে গেছে? মুখ ফুলিয়ে বলল শাহানা বেগম। কেন মিসেস সাহানা, তুমিও যখন রোজ কলেজে আসতে আমাকে দেখার জন্য, কতই না সেজেগুজে আসতে, ভুলে গেছো? রসিকতা করে বলে আলম চৌধুরী। ও শুরু করেছো বাবা মেয়ে একসাথে আমার পেছনে লাগার, তাই না? মুখ ফুলিয়ে বলল শাহানা বেগম। আর তুমিও যে আমাকে দেখতে রোজ ক্লাস মিস দিয়ে বয়েজ স্কুল থেকে গার্লস স্কুলের গেটে এসে দাঁড়িয়ে থাকতে, তাকে আমি বলেছি? পাল্টা চাল দেয় শাহানা বেগম। তখনই থতমত খেয়ে যায় আলম চৌধুরী। ধরা পড়ে গিয়ে প্রসঙ্গ পাল্টায়। আচ্ছা স্বাধীনের মা, স্বাধীন কি কখনো মানবে ছোঁয়াকে? কি মনে হয় তোমার? কি জানি, আমিও তো কিছু বুঝি না। ছেলেটা এমন বেয়াড়া হয়েছে, ছোঁয়াকে তো সহ্যই করতে পারে না। উদাস হয়ে বলে শাহানা বেগম। ঠিকই বলেছ, তবে আমি একটা কথা বলি, তোমার ছেলের জন্য আমি কিন্তু মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমি ওর অন্য কোথাও ব্যবস্থা ঠিক করব। গম্ভীর হয়ে বলে আলম চৌধুরী। কি সব অলক্ষণে কথা বলছো? ছোঁয়া ছোট আছে, আর একটু বড় হোক, তখন ঠিক মানবে, আর আস্তে আস্তে ঠিক মন ফিরবে স্বাধীনের। এমনই কথা চলতে থাকে চৌধুরী বাড়িতে রোজ। দুজন মধ্যবয়স্ক মানুষ এই একটা বিষয় চিন্তা করেই কাটিয়ে দেন নিজেদের সময়। সকাল 8:30, কলেজের গেটে দাঁড়িয়ে আছে ছোঁয়া। 8:30 বাজতে কিছু বাকি আছে। গভীরভাবে ভাবছে ও, ক্লাসটা কি করবে নাকি? আজও শাহরিয়ার আলম ওরফে স্বাধীন স্যারের ক্লাস। স্বাধীন আছে বলেই এই কলেজেই ভর্তি করিয়ে দিয়েছে ওর বড় আব্বু। স্বাধীন এখানে সাইকোলজির টিচার, আর ছোঁয়াও সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। কিন্তু দুর্ভাগ্য হলো প্রতিদিনই স্বাধীনের ক্লাসে গিয়ে ছোঁয়াকে নানাভাবে অপমানিত হতে হয়। তাই তো ছোঁয়া প্রতিদিনের মতো আজও ক্লাসে যাওয়া নিয়ে ভাবছে। কলেজের প্রতিটি মেয়ের জন্যই শাহরিয়ার স্যার মানেই অন্যরকম ফিলিংস। রাগী গম্ভীর শাহরিয়ার হাসি খুবই কম, হয়তো ভুল করে। সব সময় রাগী রাগী লোকটা চেহারার ওপর ঝুলিয়ে রাখে। ধবধবে ফর্সা ছেলেটা যে কোনো মেয়ের ক্রাশ হওয়ার যোগ্য। সুন্দর সিমসাম মানুষটির নাকের ডগায় যেন রাগ ঝরে পড়ে। সুঠাম দেহি শাহরিয়ারকে গোপনে অনেক মেয়ে আর চোখে দেখে, কিন্তু সামনাসামনি গিয়ে সামান্য কথা বলার সাহস জোগাড় করতে পারে না। আর শাহরিয়ারকে মন ভরে দেখার জন্য, ওই সুন্দর মুখের ছোট ছোট কথা শোনার জন্য, ওই তীক্ষ্ণ চোখের চাহনিতে নিজেকে উপস্থাপন করার জন্য ওর ক্লাসে উপস্থিত থাকা ছাড়া উপায় নেই। তাই তো মেয়েরা অন্তত কিছুতেই মিস করতে চায় না এই সময়টা। ভীরু ভীরু পায়ে ক্লাসরুমের দরজায় পা রাখল ছোঁয়া। কেবল 8:35 হয়েছে, তার মানে ছোঁয়া প্রায় 5 মিনিট লেট। ভেতরে যাওয়ার অনুমতি চাইতেই শাহরিয়ারের ক্লাসে বিঘ্ন ঘটে। প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকায় শাহরিয়ার ওরফে স্বাধীন। যখন দেখে বিরক্ত করা মেয়েটি আর কেউ নয় ছোঁয়া নিচে, তখন ওর রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। কপাল কুঁচকে তাকায় ছোঁয়ার দিকে। আগাগোড়া একবার পরখ করে নিয়ে মুখ খোলে শাহরিয়ার। ইউ স্টুপিড গার্ল, কয়টা বাজে এখন? ক্লাসের সময়ের দিকে মনোযোগ থাকে না? ধমক দিয়ে বলল স্বাধীন। সরি স্যার, আসলে কলেজে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, আর এমন হবে না। মুখটা নিচের দিকে করে শুকনো মুখে বলে ছোঁয়া। আচ্ছা, আর হবে না, ঠিক আছে। বাট এখন যে বিষয়টা পড়ানো হচ্ছিল, তুমি তা বোর্ডে লিখে দেখে 5 মিনিট লেট অলরেডি, আর এখন এসে বলছো আর হবে না? যাও, এতক্ষণ যা বুঝিয়েছি তা বোর্ডে লিখে দাও। ধমক দিয়ে বলল স্বাধীন। ভয়ে অনেকটা আড়ষ্ট হয়ে গেল ছোঁয়া। ভয়ে ওর মুখটা রক্ত শূন্য হয়ে গেল, শুধু ঝরঝর করে কেঁদে দেওয়াই বাকি। কি হলো, যাও,
বলছি বোর্ডে লিখে দাও। দ্বিগুণ ধমক দেয় স্বাধীন। ভয়ে ভয়ে ছোঁয়া বোর্ডের দিকে তাকিয়ে দেখে আজকের পড়ার যে শিরোনাম বোর্ডে লেখা আছে তা সে গতকাল রাতেই পড়ে ঘুমিয়েছিল। অনেকটা সাহস পায় ছোঁয়া, হাতে মার্কার পেনটা নিয়ে এগিয়ে যায় বোর্ডের দিকে। যতটুকু মাথায় আসছে পুরোটাই সুন্দর করে গুছিয়ে লেখে বোর্ডে। লেখার সময় ওড়নাটা সরে আসে সকালে পড়া হাতের কালশিটের ওপর থেকে। স্পষ্ট দেখা যায় কতটা নির্দয়ভাবে হাতটাকে মুচড়ে ধরা হয়েছিল। কোনো রকমে ক্লাসটা শেষ করে বাইরে আসে ছোঁয়া। একে একে সব ক্লাস করে যখন বাড়িতে আসে তখন দেখে স্বাধীন আগে থেকেই এসে ড্রয়িং রুমে বসে আছে। ছোঁয়া শুকনো মুখে নিজের রুমের দিকে চলে যেতে লাগে। তখনই কানে আসে বহু আকাঙ্ক্ষিত কণ্ঠস্বরটা। কলেজে গিয়ে কোথায় ঘুরতে যাস তুই? ঠিক মতো ক্লাসে আসতে পারিস না, নাকি বন্ধু টন্ধু জুটিয়ে নিয়েছিস? টেলিভিশনের দিকেই তাকিয়ে থেকে বলল স্বাধীন। আমি আসলে আজ বাড়ি থেকে বের হতেই একটু দেরি করে ফেলেছিলাম ভাইয়া, তুমি বড় মাকে বলে দেখো। মাথা নিচু করে বলে ছোঁয়া। তার পরিপ্রেক্ষিতে আর কিছু বলে না স্বাধীন, কারণ সে ভালো করেই জানে ছোঁয়া মিথ্যে কথা বলে না। গভীর রাত, ছোঁয়াও ঘুমে কাতর। ঘুমের মাঝেই ছোঁয়া অনুভব করে কে যেন খুব যত্ন করে ওর কালশিটে পড়া জায়গাটা ছুঁয়ে দিচ্ছে। সকালে ছোঁয়া ঘুম থেকে উঠে দেখে হাতে মলম লাগানো, আর ব্যথাও অনেক কমে গেছে। বেডের পাশে টেবিলটায় পায় পেইন কিলারের কৌটা। অবাক হয় ছোঁয়া, এই কৌটাটা সে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় তা মনে করতেই নিজে নিজেই বলে ওঠে, না না না, এটা হতে পারে না, এটা আমার স্বপ্ন বই কিছুই না, হয়তো বড় মা এসেছিল ঘরে। ক্লাসরুমের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোঁয়া। আজ তার ভেতরে যাওয়া নিষেধ। আজ ক্লাসে প্রায় 20 মিনিট পরে এসেছে ও। পাশেই কয়েকটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোঁয়াকে পরখ করছিল, আর দু একটা বাজে ইঙ্গিতও করছিল। রুমের ভেতরে যেই মেয়েগুলোকে বাইরে দাঁড়িয়ে ছোঁয়া দেখতে পাচ্ছিল তারাও ছোঁয়ার করুণ অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছিল, যেন চিড়িয়াখানার কোনো জন্তু দেখছে। ভাবা যায় ওদের ক্লাস শাহরিয়ার স্যার মেয়েটাকে কেমন অপমান করে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। বেশ হয়েছে, শাহরিয়ার স্যার অন্য কোনো মেয়েকে পাত্তা না দিক, এটাই সবাই চায়। সবার ইচ্ছে নিজেকে নিয়ে। এমন সুন্দর চকলেট বয়ের মতো টিচারের নজরে আসতে কোন মেয়েই বা না চায়। ছেলেগুলো যথেষ্ট বাজে কথা বলা শুরু করেছে। লজ্জায় আর অপমানে ছোঁয়া মুখ তুলে তাকাতে পারছে না। রুমের ভেতর ছোঁয়ার একমাত্র বান্ধবী কেয়ারও খুব মন খারাপ। ছোঁয়া প্রতিদিন এমন অপমানিত হয় বলে। শাহরিয়ার স্যারকেও নিজেও পছন্দ করে, কিন্তু ছোঁয়ার প্রতি করা স্যারের আচরণ বড্ড গায়ে লাগে কেয়ার। অতীত। ছোঁয়া সকালের নাস্তা খেয়ে নিচের রুমে যায় কলেজে যাওয়ার জন্য তৈরি হতে। ঠিকঠাক সময়ে তৈরি হয়ে এসে ছোঁয়া বড় মার রুমে যায় বলে যাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখে শাহানা বেগম মাথা খানিকটা ধরে বসে আছেন। মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। আলম চৌধুরী এখনো আসেনি হাঁটাহাঁটি করে। ছোঁয়া শাহানা বেগমের কাছে গিয়ে কপালে হাত রেখে বলে, কি হয়েছে বড় মা, তোমার জ্বর হচ্ছে? না রে মা, জ্বর না, মাথাটা কেমন ঘুরছে আর চোখের কাছে অন্ধকার অন্ধকার দেখছি। জ্বর? কি বলছো? প্রেশার চেক করেছো? মনে হচ্ছে আজও তোমার প্রেশার লো হয়ে গেছে। উদ্বিগ্ন হয়ে বলে ছোঁয়া। না, করিনি। আমায় ডাকুনি কেন? কি যে করো বাপু, দেখি হাতটা দাও। শাহানা বেগমের প্রেশার দেখতে ছোঁয়া হাতটা এগিয়ে নেয়। ওমা, প্রেশার তো অনেক কমে গেছে বড় মা, নিশ্চয়ই কাল রাতে ঔষধ খাওনি। কি যে করো না, কাল আমি একটু ভুলে গিয়েছিলাম বলে নিজেও আর ঔষধ খাওনি। ঔষধগুলো এগিয়ে দিতে দিতে বলল ছোঁয়া, মায়ের মেয়ের ওষুধের কথা ভুলে গেলে মেয়ের কি করে মনে থাকবে বলতো? ঔষধগুলো ছোঁয়ার হাত থেকে নিতে নিতে বলে শাহানা বেগম, হয়েছে হয়েছে, আর এত কথা বলতে হবে না। দোষ করে আবার যাতে বকা খাওয়া না লাগে তাই ওকালতি করা হচ্ছে। খাবার স্যালাইন বানাতে বানাতে বলে ছোঁয়া, আমি কিন্তু ওষুধই খাবো না। এত বকলে এত কথা শোনাস কেন রে বাদুর মেয়ে? রাগ করার ভান করে বলে শাহানা বেগম। ইস, দোষ করে আবার নিজেই রাগ করা হচ্ছে। বকা খাওয়ার কাজ করো কেন? একটু কি শান্তি দাও না বাপু।
গ্লাসটা এগিয়ে দিয়ে বলল ছোঁয়া। এরই মধ্যে আলম সাহেবও এসে পড়ল। এসে সবটা শুনে ছোঁয়াকে বলল কলেজে যেতে। তিনি আছেন এখন, দেখে রাখবেন। ছোঁয়া বড়মার এই অবস্থা দেখে কলেজে যাবে না বললে শাহানা বেগম বলল, পাগলামি করিস না মা, আমার তো কিছুই হয়নি। এইটুকু কারণে কলেজ মিস করিস না। আচ্ছা ঠিক আছে, কিন্তু দুপুরের রান্না কলেজ থেকে এসে আমি করব। তুমি করতে পারবে না কিন্তু। এসে যদি দেখি তুমি এই শরীরে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করেছো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। শাসিয়ে বলে ছোঁয়া। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রান্না করব না, কিন্তু এখন তুই কলেজে যা। পড়াশোনায় ফাঁকিবাজি চলবে না। ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় ছোঁয়ার। এদিকে স্বাধীন ক্লাসে অলরেডি এসে গেছে। ঠিক 20 মিনিট দেরিতে ছোঁয়া রুমের দরজায় দাঁড়ায় ভেতরে যাওয়ার অনুমতির জন্য। চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে তাকায় শাহরিয়ার। অনেক রাগ লাগে ছোঁয়া এত দেরিতে পৌঁছানোর জন্য। মেয়েটার অনিয়ম বেড়েই যাচ্ছে। কি ব্যাপার, কেন এসেছো? স্যার, ক্লাস করতে। ভয়ে ভয়ে উত্তর দেয় ছোঁয়া। ক্লাস করতে এই সময়? তোমার কি মনে হয় আমি তোমার জন্য বসে আছি? তুমি কখন আসবে? ক্লাসে বসবে সেই জন্য অলরেডি 20 মিনিট পরে এসে বলছো ক্লাস করতে চাও। রাগে নাকের ডগা লাল হয়ে গেছে শাহরিয়ারের। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাতে শাহরিয়ার আরো রেগে ধমক দেয়। কেন দেরি করেছো বলো। আসলে স্যার, বড়মা। বাকিটা আর বলতে পারে না ছোঁয়া। তার আগেই শাহরিয়ার ওকে থামিয়ে দেয়। সব সময় শুধু বড়মা 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 বলে আর কত সুযোগ নেবে? সব জায়গায় বড়মাকে টেনে আনতে হবে? গেট আউট, আউট, বেরিয়ে যাও। তোমার ক্লাস করতে হবে না। রেগে বলে স্বাধীন। ভয়ে ভয়ে ছোঁয়া আর বাকিটা বলার সুযোগ পায় না। বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকে ক্লাসরুমের। বর্তমান ছেলেগুলোর কথায় ছোঁয়া প্রায় চোখ বন্ধ করে ফেলছিল লজ্জায়। ইস, কি ফিগার দেখেছিস? তামান্না ভাটিয়াকেও হার মানাবে। একদম দোষ, একেবারে সেই। এমন সময় ঠাস করে একটা চর পড়ার শব্দ পেয়ে চোখ খুলল ছোঁয়া। পাশে তাকিয়ে দেখে স্বাধীন দাঁড়িয়ে আছে ছেলেগুলোর কাছে। আর দলের মধ্যে একজন ছেলে গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। কি বলছিল তোমরা? আর একবার বলো বলো বলো। রাগে লাল হয়ে বলল স্বাধীন। আসলে স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। মাথা নিচু করে বলল ছেলেটা। না, ভুল কিসের? আর হবে না কেন? অবশ্যই হবে। নেক্সট টাইম আবারও বলবে। এই যে ধরো বাসায় গেলে গিয়ে মাকে বলবে ছোট বোন আছে না বাসায়, ওকে একবার এসব কথা বলবে। কি বলবে না? ভালো কথাই তো বলছো। এই যে আমিও শুনলাম, প্রশংসাই তো করছিলে। সরি স্যার, আর এমনটা হবে না। কি নিজের বোনকে বলা যাবে না? নিজের মাকে বলা যাবে না, অথচ অন্যের বোনকে খুব বলা যায়, তাই না? অন্যের মেয়েকে বলা খুব সহজ। ছেলেগুলো একদম মাথা নিচু করে আছে। আর এতক্ষণ ছোঁয়াকে দেখে হাসা মেয়েগুলোও চুপসে গেছে। শাহরিয়ার স্যার ওই মেয়েটার জন্য ছেলেগুলোকে মারলো? ওই মেয়েটার হয়ে এভাবে প্রতিবাদ করলো? হিংসায় গা চলে যাচ্ছে ওদের। ছেলেগুলোকে দিয়ে ছোঁয়ার কাছে সরি বলালো শাহরিয়ার ওরফে স্বাধীন। রাগে লাল হয়ে ছোঁয়ার দিকে রাগী চোখে তাকালো একবার। তারপর সেখান থেকে সোজা চলে গেল নিচের রুমে। ফাঁকা মাঠের এক কোনায় দেবদারু গাছের নিচে বসে আছে ছোঁয়া আর কেয়া। আরে সোয়া, যাই বল দোস্ত, আমি তো বিশ্বাসই করতে পারছি না শাহরিয়ার স্যার তোর জন্য এভাবে প্রতিবাদ করলো। বিস্ময় নিয়ে বলল কেয়া। আমার জন্য মানে? এটা যে কোনো মেয়ের জন্যই উনি করতেন। আর চোখে তাকিয়ে বলল ছোঁয়া। আরে না, সবার জন্য প্রতিবাদ। আর আজকের এটা এক মনে হলো না। ছেলেগুলো যখন তোকে বাজে কথা বললো তখন যদি স্যারের মুখটা দেখতি, একদম রাগে লাল হয়ে টমেটোর মতো হয়েছিল। আসলে তোর সাথে স্যার এতদিন এমন খারাপ আচরণ করায় আমারও একটু একটু খারাপ লাগতো ওনাকে, কিন্তু আজ আবারও আমি ওনার ওপর ক্রাশ খাইছি ভাই। হাত দিয়ে নানা রকম ভঙ্গিতে কথাটা বলল কেয়া। আমার সাথে অমন করে তাই হয়তো কোনো ব্যক্তিগত রাগ আছে ওনার আমার প্রতি, কিন্তু উনি অনেক ভালো মনের মানুষ। ব্যক্তিগত রাগ মানে? উনি কি ব্যক্তিগতভাবে চেনেন তোকে? আরে ধুর, এমনি বললাম। হয় না এমন, আমাকে হয়তো উনি পছন্দ করেন না।
স্বাধীনের পরিচয় দেওয়া বারণ আছে ছোঁয়ার। এটা স্বাধীনের গোপন হুমকি। আচ্ছা থাক রে, আজ বড়মা অসুস্থ, দুপুরে রান্নাটা আমিই করব বলে এসেছি, বাসায় যেতে হবে। কেয়াকে বিদায় জানিয়ে কলেজের গেটের বাইরে এসে গাড়ির জন্য এগোতে থাকে ছোঁয়া। এমন সময় স্বাধীনের কালো রঙের গাড়িটির সামনে এসে দাঁড়ায় ছোঁয়ার। বারবার হর্ন দেওয়ার পরও যখন ছোঁয়া গাড়িতে না উঠে দাঁড়িয়ে থাকে, ছোঁয়া বুঝতে পারে না স্বাধীন কি চাইছে। কখনো নিজের আশেপাশে সহ্যই করতে পারে না স্বাধীন, আর এখানে গাড়ি থামিয়ে ওকে তুলে নিতে চাইছে, এটা অবিশ্বাস্য। গাড়ি থেকে মাথা বাড়িয়ে রাগী চোখে তাকিয়ে বলে স্বাধীন, কি হলো? গাড়ি থামিয়ে আসি দেখা যায় না? গাড়িতে ওঠা বাদ দিয়ে ঢং করছিস কেন? স্বাধীনের সম্মতি পেয়ে গাড়ির পিছনের সিটে বসতে চাই ছোঁয়া। আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? সামনে বস। সামনের সিটে জড়সড় হয়ে বসে ছোঁয়া, আর চোখে একবার ছোঁয়ার দিকে তাকায় স্বাধীন। তারপর সিট বেল্টটা নিচু হাতেই বেঁধে দেয়। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তারপর বাড়ির রাস্তা বাদ দিয়ে যখন অন্য রাস্তায় গাড়ি যায়, তখন ছোঁয়া ফিরে তাকায় স্বাধীনের দিকে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাড়ির রাস্তা না। তোতলাতে তোতলাতে বলে ছোঁয়া, পৃথিবীতে এই একটা মানুষকেই ও ভয় পায়, ভীষণ রকম ভয় পায়। জাহান্নামে, এখন চুপ করে বসে থাক। একটু পরে গাড়ি এসে থামে শপিং কমপ্লেক্সের সামনে। ছোঁয়াকে নামতে বলে নিচেও নামে স্বাধীন। তারপর একটা মলে গিয়ে বোরখা হিজাবের ডিজাইনগুলো দেখতে চায়। নিজের পছন্দ মতো 3টে বোরখা হিজাব পছন্দ করে স্বাধীন। সবগুলোই বেশ দামি। ছোঁয়ার গায়ের সাথে ধরে মাপটা দেখে নেয় শুধু। ছোঁয়া অনেকটা অবাক হয়। এসব ভাইয়া কার জন্য কিনছে? কোনো গার্লফ্রেন্ড নাকি ওর জন্য? এসব কি ভাবছে? এসব ভাবা বড়ই বেমানান। ওর জন্য স্বাধীন কিছু কিনবে? একটা আকাশি রঙের লেহেঙ্গা দেখে ভীষণ পছন্দ হয় ছোঁয়ার। ঘুরে ফিরে শুধু লেহেঙ্গাটাই দেখতে থাকে ও, আর মনে মনে ভাবে বাসায় গিয়ে বড় আব্বুকে বলবে এই লেহেঙ্গাটা নিয়ে যেতে। ছোঁয়াকে গাড়িতে গিয়ে বসতে বলে স্বাধীন শপিংগুলো প্যাক করে নেয়। তারপর গাড়ি এক ছুটে বাসার পার্কিংয়ে এসে থামে। স্বাধীন প্যাকেটগুলো ছোঁয়ার হাতে দিয়ে বলে, সামনের দিন থেকে এসব বোরকা পরে কলেজে যাবি। নেক্সট টাইম আর যেন না দেখি বাইরে বোরকা ছাড়া যেতে। বলেই বাড়ির মধ্যে চলে যায় স্বাধীন। আর থ মেরে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে ছোঁয়া। অলস বিকেলে বারান্দায় দাঁড়িয়ে আছে ছোঁয়া। চুলগুলো এখনো শুকায়নি, খোলা রেখেছে। সেখান থেকে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ ভুরভুর করে বেড়াচ্ছে। গায়ে শরতের আকাশের মতো শুভ্র রঙা জামা। সূর্যের তির্যক রশ্মি কিছুটা এসে পড়ছে ছোঁয়ার গায়ে। তাতেই যেন ঝলমলিয়ে উঠছে উজ্জ্বল শ্যামা রঙের মেয়েটা। সারা দিনের হাসি কান্নার মাঝে ভুলে থাকা নিজের জীবনের ভবিষ্যতের ছক কষে মেয়েটি। কোনো দিক থেকে কোথায় গড়াচ্ছে ওর জীবন। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। বাবা আসাদ চৌধুরীর বড় ভাই আলম চৌধুরীর ঘরে মানুষ হচ্ছে ও। দাদি ছিল, সেও সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এখন আপন বলতে এই বড় আপু আর বড় মা, তারাও বা কয়দিন বাঁচবেন? তারপর কি হবে ছোঁয়ার জীবনে? কোথায় গিয়ে দাঁড়াবে ও? মায়ের সম্পর্কে মামা বাড়ি আছে, তারাও যথেষ্ট ধনী। বাবা মা মারা যাওয়ার পর ওনারা এসেছিলেন ওকে নিয়ে যেতে, কিন্তু ওর দাদি আর বড় মা মিলে বাধা হয়ে দাঁড়ায়। সবার কথা ওদের বাড়ির মেয়ে অন্য কোথাও পরগাছা হয়ে মানুষ হবে না। ওনারাই যথেষ্ট ছোঁয়ার দেখাশোনার জন্য। দাদি বড় মা তাদের কথা রেখেছে। বড় মা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। ভাগ্যিস সেদিন বড় মা দাদি বাধা হয়েছিল নিজের বড় আব্বুর বাড়িতে, যেখানে ওর বাবারও অর্ধেক অধিকার। সেখানে ও ছোঁয়া মাঝে মাঝে নিজেকে বাড়তি ঝামেলা মনে করে। আর তো মামার বাড়িতে যতই ভালোবাসা পাক, কিছুতেই ছোঁয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। বড় মা মানুষটা ভীষণ রকমের ভালো। শুধু ছোঁয়ার জন্যেই একমাত্র ছেলের সাথে ভালো করে কথা বলেন না তিনি। ভেতরে ভেতরে বড় মা যে খুব কষ্ট পায় তা ছোঁয়া বুঝতে পারে। মাঝে মাঝে ছোঁয়ার মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যেতে। ও চলে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। স্বাধীন ভাইয়া আবার আগের মতো হাসবে।
বড় আপু বড় মা নিজের একমাত্র ছেলেকে কাছে টেনে নিতে পারবেন। ছোটবেলা থেকেই একটা সম্পর্কের কথা শুনে শুনে বড় হচ্ছে ও। নিজের অজান্তেই যেই সম্পর্কে বাধা পড়ে গেছে ও, আজ এখন বড় হয়ে সেই সম্পর্কটাই ওর সব সুখ নষ্টের একমাত্র কারণ। যেই স্বাধীন ভাইয়া ওর সাথে হাসতো, কথা বলতো, সেই স্বাধীন ভাইয়াই ওকে পছন্দ করে না, শুধুমাত্র ওই একটা সম্পর্কের রেশারেশিতে। কিন্তু ছোঁয়া, ওর কি দোষ? ও তো মন থেকেই সম্মান করে সম্পর্কটিকে, মন থেকেই মানে এই পবিত্র বন্ধনকে। এত কিছু ভাবতে ভাবতে কখন চোখের পাতা ভিজে উঠেছিল বুঝতে পারিনি ছোঁয়া। পেছনে কারো কণ্ঠ শুনে একটু চমকে ওঠে ছোঁয়া, এখনো চোখের পাতা ভেজা। কিরে আসবো? ছোঁয়া আশ্চর্য হয়, খুব বেশি অবাক হয়। স্বাধীন ওর সাথে শান্ত মেজাজে কথা বলছে। আজ কতদিন পর তা ছোঁয়া জানে না। তাড়াতাড়ি চোখ দুটো মুছে নিয়ে বলে, হ্যাঁ ভাইয়া এসো। স্বাধীন ছোঁয়ার দিকে এগিয়ে আসে, তারপর ছোঁয়ার মতোই বারান্দার কাছে দাঁড়ায়। চাহনি বারান্দার বাইরে আকাশের দিকে, কিন্তু দ্বিধা ভরা স্বাধীন কিছু বলতে পারে না। ছোঁয়া বুঝতে পারে স্বাধীন কোনো দরকার ছাড়া ওর সাথে কথা বলবে না, তাই তো নিজেই আবার কথা বলা শুরু করে। কিছু বলবে ভাইয়া? কিছু কি লাগবে তোমার? ছোঁয়া, আমি আসলে সরি। কলেজের তোর কথাটা শোনা উচিত ছিল, না শুনে তোকে শাস্তি দিয়েছি। চাহনি আকাশের দিকে রেখেই বলে স্বাধীন। আমি কিছু মনে করিনি ভাইয়া, তোমার সরি বলতে হবে না। স্বাধীনের দিকে তাকিয়ে কথাটা বলল ছোঁয়া। না, তারপরও মার শরীর খারাপের জন্য তোর দেরি হয়েছে, আর আমি না শুনেই তোকে শাস্তি দিয়েছি। ভুলটা আমারই ছিল। তুমি একদম মনে কিছু করো না ভাইয়া, এতটুকু অপমানে আমি কিছু মনে করি না। এসব আমার অভ্যেস আছে। তুমি কি কফি খাবে? খুব সতর্কভাবে স্বাধীনকে নিজের মনের আক্রোশটা বোঝালো ছোঁয়া। তুই কি আমাকে কথা শোনাচ্ছিস? ছোঁয়ার দিকে তাকিয়ে বলল স্বাধীন। তোমাকে কথা শোনাবো? এতটাও সাহস কি আমার আছে ভাইয়া? তোমাদের বাসায় আছি, তোমাদের খাচ্ছি, আর তোমাকেই কথা শোনানোর সাহস আছে আমার? রাগে আবারও চলে ওঠে স্বাধীনের অনুতপ্ত মন। কিছুক্ষণ আগেই যেই কাজটার জন্য সরি বলতে এসেছিল ও, আবার সেই রাগটাই ঘিরে ধরলো ওকে। তুমি যেই সম্পর্কটাকে ঘৃণা করো আমি সেটাকে সম্মান করি ভাইয়া। আমি আজও বিশ্বাস করি একদিন নিশ্চয়ই তোমার ভুল ভাঙবে, সৃষ্টিকর্তা ঠিক আমার কথা শুনবে। সেদিন আর আমার নিজেকে এ বাড়িতে পরগাছার মতো লাগবে না। সেদিন যথেষ্ট অধিকার নিয়ে হাজারটা কথা শোনাব তোমায়। শাট আপ, জাস্ট শাট আপ। বড্ড সাহস হয়ে গেছে তোর, তাই না? আকাশের চাঁদ ধরার খুব ইচ্ছা? তাহলে শোন, তোর সেই আশা কোনোদিনও পূর্ণ হবে না। ধুর। চোখ রাঙিয়ে কথাগুলো বলে পাশে থাকা বেতের চেয়ারে একটা লাথি মেরে চলে গেল স্বাধীন। এক রত্তি মেয়ের কত বড় সাহস আমাকে কথা শোনায়। আমি ঘৃণা করি ওই মেয়েটিকে, জাস্ট সহ্য করতে পারি না। নিচের রুমে গিয়ে ফুলদানিটা ছুঁড়ে মেরে বলল স্বাধীন। প্রচন্ড বিরক্তি নিয়ে সামনে তাকাতেই দেখতে পেল ওরই মতো দেখতে একটা অবয়ব ওকে দেখে হাসছে। কি ব্যাপার? এখানে হাসির কি হলো? সবাই কি আমাকে চিড়িয়াখানার জন্তু পেয়েছে, যে যার মতো মতামত চাপিয়ে দেবে আমার জীবনে? হাসছি তোমার বোকা বোকা কথা শুনে। আমার কথাগুলোকে বোকা বোকা মনে হচ্ছে? তা নয় তো কি। হ্যাঁ হ্যাঁ, স্টপ, জাস্ট স্টপ। তুমি বলছো তুমি ওকে সহ্য করতে পারো না, তাহলে কলেজে অন্য ছেলেরা যখন ওকে খারাপ কথা বলছিল তখন কেন অমন ভাবে প্রতিবাদ করলে? সেটা তো আমি যে কোনো মেয়ের জন্যই করতাম, এটা আবার হাসির কি হলো? যে কোনো মেয়ের জন্য করতে, ঠিক আছে, কিন্তু এতটা কি করতে? ছেলেগুলোর মুখে বাজে কথা শুনে অন্য মেয়ের বেলায়ও কি এমন ভাবে জ্বলে উঠতো তোমার চোখ? রাগে কি এতটাই উত্তেজিত হয়ে যেতে তুমি? হ্যাঁ, অবশ্যই যেতাম। মেয়েদের বাজে কথা বললে আমি কিছুতেই চুপ থাকতাম না। ও শিওর। তাহলে কয়টা মেয়েকে গাড়ি করে নিয়ে এসে বড়কা কিনে দিয়েছো তুমি? আর লেহেঙ্গার কথা, সেটাও কি মনে করিয়ে দিতে হবে আমার? ওটা কেন কিনেছিলে? লেহেঙ্গাটা কিনেছিলাম কারণ ওটা ওর পছন্দ হয়েছিল বলে, এতটুকুই ব্যাস। ওর পছন্দ হয়েছিল বলে? হা হা, ওর পছন্দের প্রতি এতটাই নজর তোমার, আর বলছো তুমি ওকে ঘৃণা করো? হা হা। হাসবে না, একদম হাসবে না। তোমার হাসি ভীষণ বিশ্রী লাগে আমার। তুমি মিথ্যা বলছো স্বাধীন। তুমি জেদের বসে এসব করছো, এসব বলছো। তুমি নিজেও মনে মনে ওকে চাও। না না, একদম না।
বলেই হাতের কাছের বালিশটা ছুঁড়ে মারল অবয়বটার দিকে। সাথে সাথেই কোথায় মিশে গেল অবয়বটা। মাথা চেপে ধরে শুয়ে পড়ে স্বাধীন। বিকেলের খাবারের জন্য রুটি বানাচ্ছিল ছোঁয়া। আজ সারা দিন শাহানা বেগমকে একটা কাজেও হাত লাগাতে দেয়নি মেয়েটা। মাঝে মাঝে বড়দের মতো আচরণ করে মেয়েটা, একদম শাহানা বেগমের মায়ের মতো। ওকে দেখলে শাহানা বেগমের নিজের মায়ের কথা মনে পড়ে। মেয়েটাকে একদম কাছছাড়া করতে ইচ্ছে হয় না। সারাক্ষণ মনে হয় কোলের ভেতর নিয়ে লুকিয়ে রাখতে, যাতে কেউ এসে ছিনিয়ে নিতে না পারে ওর বুকে ধরে রাখা রত্নটিকে। শুধু আফসোস, ছেলেটাই বুঝল না আসল হিরেটাকে। রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে এক মনে মেয়েটিকে দেখছিল শাহানা বেগম। রুটি বেলতে বেলতে শাহানা বেগমকে খেয়াল করলো ছোঁয়া। বড় মা, তুমি কিছু কি লাগবে? না রে মা, এমনি তোকে একটু দেখছিলাম। কিছু কি হয়েছে তোর? মনটা এত ভার ভার লাগছে কেন? না বড় মা, কিছু হয়নি। তবে একটা খবর আছে, তোমার ছেলে আজ আমায় বোরকা হিজাব কিনে দিয়েছে। কি বলছিস? স্বাধীন তোকে বোরকা কিনে দিয়েছে? আল্লাহ কি আমার কথা শুনলো তাহলে? এবার কি সত্যি সবটা ঠিক হবে? খুশিতে বলল শাহানা বেগম। এতটা আশা করো না বড় মা, এমনিই হয়তো খারাপ লেগেছে তাই কিনে দিয়েছে। ওনার কি মন মেজাজের কোনো ঠিক আছে? তাওয়া থেকে গরম রুটি তুলতে তুলতে বলল ছোঁয়া। না না, এবার দেখিস ঠিক একটা কিছু ভালো হবে। এমন সময় ওপর থেকে স্বাধীনের জোরে চিৎকার করে ডাকার শব্দ কানে এলো। মনে হচ্ছে কিছু ভেঙেও ফেলছে। শাহানা বেগম তাড়াতাড়ি ওপরে ছুটলেন। সাথে ছোঁয়াও শেষ রুটিটা নামিয়ে চুলোর গ্যাস কমিয়ে দুধের পাতিলটা দিয়ে রাখলো। তারপর নিজেও গেল কি হয়েছে তা জানার জন্য। মা, মা, এখান থেকে আমার সাইকোলজির একটা বই পাচ্ছি না, বইটা কি হয়েছে? চিৎকার করে বলল স্বাধীন।